যেখানে সাধারণ মানুষের একটা বাড়ি করতে গেলে পারমিশন লাগে, সেখানে উইদাউট কোনো রকম টেন্ডার ছাড়া এত বড় একটা বিল্ডিং হলো কি করে স্যার? আপনি তো একজন সরকারি কর্মচারী, আপনি তো কোনো দলের কর্মী নন। না, কিভাবে হলো এত বড় একটা কাজ, কিভাবে হয়ে গেল? এই ব্যাপারটা তো প্রধান হিসেবে বলতে পারবেন। আমাদের কাছে এখন অফিসিয়ালিভাবে সেভাবে আমরা এখনও টেন্ডার আমরা ওপেন করিনি। আপনার টেন্ডার ওপেন করেনি, তার আগেই হয়ে গেছে বিল্ডিং হচ্ছে তাহলে কিভাবে হচ্ছে? আপনাদের পঞ্চায়েত প্রধান তৃণমূল, পঞ্চায়েত তৃণমূল, আপনি তৃণমূলের নেতা এবং এলাকার সব ছেলেরা তৃণমূল, তার তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কেন লাফালাফি করছেন? তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল নয়, এখানে তৃণমূল ছাড়া আছে কে? এখানে বিরোধী কেউই নেই। মানে আমরাই সরকারে, আমরাই বিরোধী। এখন বিষয় হচ্ছে দেখুন, একটা সংসার ভাইয়ে ভাইয়ে একটু ঠুকিটাকি হয়, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে হয়, তো ভাইয়ে ভাই একটু হয়েছে। বড় ভাই কখনো ভুল করলে ছোট ভাই বলবে, ছোট ভাই ভুল করলে বড় ভাই বলবে। আমরা সেই মতো একটু পঞ্চায়েতকে জানালাম, পঞ্চায়েত প্রধানকে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শকতা মাথায় নিয়ে আমরা দলটা করি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার শ্রদ্ধেয় বিধায়ক, এই এলাকার উন্নয়নের কাণ্ডারি মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয় শিখিয়েছেন সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, সেটা আমার নিজের দলের লোক হোক বা অন্য দলের লোক হোক। মানে বলতে চাইছেন যে ভুল করলে ভুল ধরাবার? হ্যাঁ, একদম একদম। যে ভুল করবে তাকে ভুলটা আমরা ধরিয়ে দেব, নাহলে ঠিকটা হবে কি করে? এরকম ভুলই চলেই যাবে। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। আমনান পঞ্চায়েতে টেন্ডার খোলার আগেই তৈরি হয়ে গেল বিল্ডিং, দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আমনান পঞ্চায়েতকে ঘিরে এবার উঠল একের পর এক দুর্নীতির অভিযোগের পাহাড় নিয়ে কার্যত উত্তাল হয়ে উঠেছে পঞ্চায়েত অফিস চত্বর। গ্রামবাসীদের একাংশ পঞ্চায়েত প্রধান নির্মল ঘোড়াকে ঘিরে বিক্ষোভ দেখান এবং একাধিক প্রকল্পের স্বচ্ছতার দাবি তোলেন। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত এলাকায় একটি পুরনো পঞ্চায়েত ভবনের উপর নতুন করে একটি বিল্ডিং নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, টেন্ডার এখনো খোলাই হয়নি, তার আগেই নাকি বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে। ফলে গ্রামবাসীদের কটাক্ষ, এ যেন টেন্ডার পরে কাজ আগে, সরকারি নিয়মের এক নতুন সংস্করণ। এতে শেষ নয়, অভিযোগ উঠেছে এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের টেন্ডার হলে স্থানীয় বহু মানুষের নাম কেটে দিয়ে পঞ্চায়েত প্রধানের পছন্দের ব্যক্তিদেরই কাজ পাইয়ে দেওয়া হয়। ফলে এলাকাবাসীর দাবি, প্রকল্পের কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় ঠিকাদাররা। গ্রামবাসীদের আরও অভিযোগ, হাইমাস্ট লাইট বসানোর কাজও দেওয়া হয়েছে কলকাতার বাইরে থেকে আসা কিছু ঠিকাদারকে, কিন্তু পরবর্তীতে সেগুলি রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় অধিকাংশ লাইটই অকেজো হয়ে পড়েছে। ফলে সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছে গোটা এলাকা। স্থানীয়দের কথায়, লাইট আছে কিন্তু আলো নেই। এছাড়াও প্রধানের বিরুদ্ধে আরও একটি অভিযোগ সামনে এসেছে। গ্রামবাসীদের দাবি, সরকারি আবাসন প্রকল্পে বাড়ি পেতে গেলে প্ল্যান করে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে প্রায় 1200 টাকা করে নেওয়া হয়েছিল, যদিও পরে প্রতিবাদ বাড়তে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে কেউ সরকারি বাড়ি পেলে সেই বাড়ির নকশা তৈরি করতে হবে প্রধানের ছেলেকে দিয়ে, এমনকি বাড়ি তৈরির সামগ্রীও কিনতে হবে নির্দিষ্ট একটি বিল্ডার্সের কাছ থেকে, না হলে নাকি নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্ত অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েতের সেক্রেটারি জানান, বিল্ডিং নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে ঠিকই, তবে এখনো সেই টেন্ডার খোলা হয়নি। টেন্ডার খোলার আগেই বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, এই বিষয়ে পঞ্চায়েত প্রধানই ভালো বলতে পারবেন। সেখানে সাধারণ মানুষের একটা বাড়ি করতে গেলে পারমিশন লাগে, সেখানে উইদাউট কোনো রকম টেন্ডার ছাড়া এত বড় একটা বিল্ডিং হলো কি করে স্যার? আপনি তো একজন সরকারি কর্মচারী, আপনি তো কোনো দলের কর্মী নন। না, কিভাবে হলো এত বড় একটা কাজ, কিভাবে হয়ে গেল? এই ব্যাপারটা তো প্রধান হিসেবে বলতে পারবেন। আমাদের কাছে এখন অফিসিয়ালিভাবে সেভাবে আমরা এখনও টেন্ডার আমরা ওপেন করিনি। আপনার টেন্ডার ওপেন করেনি, তার আগেই হয়ে গেছে বিল্ডিং হচ্ছে তাহলে কিভাবে হচ্ছে? তার মানে ইনলিগাল। ওই উত্তরটা আমি বলতে পারবো না। মানে আপনি নিজে বলছেন যে টেন্ডার ওপেন হয়নি, আপনি নিজে বলছেন কিন্তু টেন্ডার ওপেন হয়নি। আপনি আপনার নিজে বলছেন যে কাজ হচ্ছে। কি নাম আপনার? আমার নাম তাপস কুমার। আপনি এই পঞ্চায়েতের সেক্রেটারি।
অন্যদিকে পঞ্চায়েত প্রধান নির্মল ঘোড়ার বক্তব্য, পঞ্চায়েতের তহবিলে পর্যাপ্ত টাকা না থাকায় এলাকার একজন ব্যক্তি নিজের খরচে বিল্ডিং তৈরি করে দিচ্ছেন, তাই তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গ্রামবাসীদের প্রশ্ন, যদি টেন্ডার খোলাই না হয় তবে কাজের দায়িত্ব দেওয়া হলো কিভাবে? আর কাজ যদি ব্যক্তিগত উদ্যোগে হয় তবে টেন্ডার ডাকারই বা প্রয়োজন কি? সব মিলিয়ে আমনান পঞ্চায়েতের ঘটনায় প্রশাসনিক নিয়ম, টেন্ডার প্রক্রিয়া এবং স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। পঞ্চায়েত প্রধান ও প্রশাসনিক কর্তাদের বক্তব্যে যে অনেক অমিল রয়েছে তা নিয়েই এখন সরগরম গোটা এলাকা। গ্রামবাসীদের একাংশের দাবি, বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের তরফে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এখন দেখার বিষয়, এই টেন্ডার আগে না বিল্ডিং আগে রহস্যের শেষমেশ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় রহস্যভেদ। কারণ গ্রামবাসীদের কথায় সরকারি কাজে এমন দ্রুত গতি যদি সব জায়গায় হতো তাহলে উন্নয়নের ছবি হয়তো আরো উজ্জ্বল হতো। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। তলায় পঞ্চায়েতের বিল্ডিং এর উপরে আবার দুতলা বিল্ডিং দাঁড়িয়ে গেছে, ওটা কেন আর কিভাবে হলো আর কি স্বার্থ হলো, কার জন্য হলো, কার অর্ডারে হলো আপনি বলুন। দেখুন, যেহেতু আমাদের এখানে স্কুল নেই, ইংলিশ মিডিয়াম স্কুল নেই, ইংলিশ মিডিয়াম স্কুল নেই, হয় হারিট যেতে হয়, না হয় চিন্তাপুর যেতে হয়। এই ইংলিশ মিডিয়াম স্কুল তো আমি যদি বলি আমার জায়গায় আমি দায়িত্ব করব, পঞ্চায়েত দায়িত্ব করে দেবে। পঞ্চায়েত প্রধানের ঘরে দেখলাম খুব ঝামেলা হচ্ছিল, চেঁচামেচি হচ্ছিল। না ঝামেলা চেঁচামেচি নয়, বিষয় হচ্ছে আমরা এখানে একটা গ্রামবাসী হিসাবে এসেছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের রমজান মাস চলছে। এই রমজান মাসে যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সপ্তগ্রাম বিধানসভার উন্নয়নের কাণ্ডারি আমাদের শ্রদ্ধেয় জননেতা মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের এলাকায় যেভাবে ঢেলে তিনি উন্নয়ন করছেন, আমরা এই রমজান মাসে দেখতে পাচ্ছি যে আমাদের আমনান গ্রাম পঞ্চায়েতের আমাদের যে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলো আছে, রামনগর, খামারপাড়া, আলীনগর, আমাদের আসলপোতা, কাঁচসাড়া, এখানে আপনার আমাদের রাত জেগে নামাজ হয়, সেহেরি হয়, হ্যাঁ, তো অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, লাইট খারাপ আছে। আমাদের আসলপোতা বুথের আপনার 6-5-2025 তারিখে গ্রামবাসীরা একটা হাইমাস লাইট একদম রাস্তার ধারে বন্ধ হয়ে গেছে, তার ডেপুটেশন দিয়েছে, পঞ্চায়েত সেক্রেটারি রিসিভ করেছে, পঞ্চায়েত সদস্য। এই হাইমাস লাইটটার তো আপনার একটা ওয়ারেন্টি আছে। আমরা একটা 100 টাকার বাল্ব কিনলে 6 মাস ওয়ারেন্টি থাকে। 1,10,000 টাকা খরচা করে সরকার আমাদের ঘরে হাইমাস লাইট দিয়েছে। আজকে 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত এটা সারানো হয়নি। পঞ্চায়েতে এসে জানতে পারলাম যে পঞ্চায়েতের খরচায় একটা জুরাসুর তলায় একটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংটা নাকি ইনলিগ্যাল। কেন না, বিল্ডিংয়ের টেন্ডার নোটিশ করেছে কিন্তু কেউই জানে না। আবার জানলে পরেও এখনও টেন্ডারটা ওপেন হয়নি, কিন্তু ঢালাই হয়ে গিয়ে সে কাজ চালু হয়ে গেছে। টেন্ডারটাও ওপেন হলো না। ওটা কার জন্য করা হয়েছে না, একটা স্কুল তৈরি। স্কুলটা কি বেসরকারি বাংলা মিডিয়াম একটা স্কুল। সেই স্কুলটা ব্যবসা করবে, বড় লোকের ছেলেরাও স্কুলে পড়বে, গরিবের কোনো ছেলেমেয়েরা পড়তে পারবে না। তো সেখানে ব্যবসা করছে কে, তরুণ হাদল নামে একজন ব্যক্তি। ভালো, তিনি স্কুল করছেন, এলাকার জন্য ভালো জিনিস, কিন্তু সেই তরুণ হাদলের রাজনৈতিক পরিচয় কি, ও আমনান অঞ্চল জাতীয় কংগ্রেসের সভাপতি। আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগছে, যেখানে এখনও রাস্তাঘাট বাকি আছে, যেখানে আলো আসছে না, সেখানে পঞ্চায়েতের টাকা খরচা করে টেন্ডার ওপেন হয়নি, কে পাবে পঞ্চায়েত সেটা জানে না, কিন্তু একজন কাজল নামে কন্ট্রাক্টরকে আপনার ওই টেন্ডারটা দিয়ে তাকে দিয়ে একটা স্কুলটাকে পুরো ঢালাই করে দিয়ে একজনের হাতে স্কুলটা তুলে দেওয়া হলো। স্কুল ভালো জিনিস। এরকম অভিযোগ উঠছে যে আপনাদের এলাকায় যত উন্নয়নমূলক কাজ হয় সব বাইরের কন্ট্রাক্টর দিয়ে, হ্যাঁ, তাদেরকে পরে পাওয়া যায় না। পাওয়া যায় না। কলকাতা থেকে লাইটের কাজগুলো করেছে, কলকাতা থেকে কন্ট্রাক্টর এনে এখন পঞ্চায়েতে বলা হচ্ছে, বলছে তারা ধরা ছোঁয়ার বাইরে, মানে অবাস্তব উত্তর। আপনার একটা সিকিউরিটি মানি জমা থাকে, একটা ওয়ারেন্টি থাকে, এসব কোনো ব্যাপার নয়। তো যাই হোক, আমিও একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আজকে আমি গ্রামবাসী হিসাবে এসেছি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার নেতৃত্বকে আমি পুরো বিষয়টা জানাবো, যাতে এর সুরাহা হয়। কারণ এরা যারা আছে এরাও আমাদের সঙ্গে থাকে এবং রাজনীতিটা করে। এবং গর্বের বিষয় যে আমাদের ওই বুথটা মমতা ব্যানার্জির প্রতি নীতি আদর্শকতা মাথায় রেখে 400-500 ভোটের লিড হয় 2011 সাল থেকে। তো সেই বুথে, আমার বুথে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, আমিও এটা কিন্তু মেনে নিতে পারবো না। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শামীম মণ্ডল। আমি দেখা গেল যে পঞ্চায়েত প্রধানের সঙ্গে আপনি একটু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লেন, বিষয়টা নিয়ে কি হলো? পঞ্চায়েত প্রধানের কাছে আমার একটা প্রশ্ন ছিল
যে কিছু টেন্ডার হয়েছে এর আগে, সেই টেন্ডারগুলো যেসব ব্যক্তিরা ফেলেছিল সেসব ব্যক্তিরা যে পাওয়ার কথা, যে নিম্নমানে এ করবে তারই পাওয়ার কথা, সেই সব ব্যক্তিগুলোকে প্রধান সাহেব ক্যান্সেল করে দিয়ে ওনার মনোপ্রীত কলকাতা থেকে কোনো কন্ট্রাক্টরকে এনে তার হাতে কাজ তুলে দিচ্ছে। তাকে প্রশ্ন করলে সে সার্ভিসের কথা বলছে। তাহলে আপনি আমাকে বলুন, সার্ভিস আমাদের এলাকার লোক দেবে ভালো না কলকাতার লোক দেবে? এই আজকে লাইটটা খারাপের কথা বলছে, এই লাইটটা খারাপ হওয়ার পর 1 বছর হয়ে গেলো এখনও পর্যন্ত ঠিক হয়নি, তাহলে সার্ভিসটা কলকাতার লোক কী করে দিচ্ছে? আমাদের এলাকার লোক যদি হতো তাকে ধরে আনা যেত, করা যেত কাজটা। এখন প্রধান সাহেব কী বলছে, এই লাইটটা পাল্টে দিয়ে অন্য লাইট করবো। তার মানে এই লাইটটা যে কন্ট্রাক্ট করে গেছে একে তুলে ফেলে দেবে। 1,10,000 টাকা খরচা করেছে বলছে সরকারের পয়সা, সেটা তুলে ফেলে দিয়ে আবার নতুন করে করবে বলছে। তার মানে সরকারের পয়সা অন্য বাইরের কন্ট্রাক্টরকে দিয়ে অপচয় করছে প্রধান। এটা কেন করবে? এবার প্রধানের বক্তব্য হচ্ছে আমরা পঞ্চায়েতে বসে সবাই মিলে ঠিক করে আমাদের মনোপছন্দ কন্ট্রাক্টরে কাজ দিচ্ছি। তাহলে এইটাই যদি হয় তাহলে অনলাইন টেন্ডার করে আমি 10 জনকে হ্যারাসমেন্ট কেন করব? সেই 10 জন টেন্ডার ফেলছে, তাদের কার কাছে কী পয়সা আছে না আছে সব এলাকার ছেলে, গরিবের ছেলে, তারা টেন্ডার খরচা করে ফেলছে। খরচা করে টেন্ডার ফেলার পর সেই টেন্ডারকে প্রধান যদি ক্যান্সেল করে দেয় তাহলে টেন্ডারটা কেন করব? টেন্ডার করবো না। বিনা টেন্ডারে এখানেতে বসে যারা আছে নাম বলছে, সুদীপ আছে, সদ্দাম আছে, আরও কে আছে, এদের সই নিয়ে আমরা কাজ দিয়ে দেবো তাকে। টেন্ডার কেন করব? কোথাও কি এরকম মনে হচ্ছে যে কোনো করাপশন চলছে এর মধ্যে? নিশ্চয়ই চলছে। করাপশন না চললে পরে এলাকার ছেলেকে পুরো হাঁটিয়ে দিয়ে সব কিছু করে দিয়ে কলকাতা থেকে তুলে আনবো লোককে, তা কলকাতার লোক না কারোর সাথে জান পেহচান আছে না কিছু আছে, কী নিচ্ছে কী খাচ্ছে কেউ জানতে পারবে না, তার জন্যই করা হচ্ছে। এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ উঠেছিল যে বহু হয়েছে, যে সরকারি বাড়ি এলে তার কাছ থেকে জিনিসপত্র কিনতে হতো, এরকম বহু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়েছে, অবশ্যই হচ্ছে। তারপরে দেখুন এই পঞ্চায়েতের আবাস জন্য বাড়ি এলো, সব বাইরের কাছ থেকে টাকা নিচ্ছে পারমিশনের জন্য। আচ্ছা নিয়েছে, এরা সিদ্ধান্ত নিয়েছে টাকা নেওয়া হবে, টাকা নেওয়ার বাবা টাকাটা ফেরত কেন দিচ্ছে? নিশ্চয়ই আনলিগাল হচ্ছে বলে দিচ্ছে। কেউ যখন আওয়াজ তুলছে যে আমার টাকা কেন নিয়েছো তখন ফেরত দিচ্ছে, কী কারণে এগুলো ফেরত দেওয়ার টাকা? মানে কিসের জন্য টাকা নিচ্ছিল? বা আবাস যোজনা যে বাড়িগুলো এসেছে তার পারমিশনের জন্য টাকা নিচ্ছিল। তো যেখানে দেখা যাচ্ছে সাধারণ গরিব মানুষ সরকারি টাকায় বাড়ি করবে সেখানে পারমিশনের জন্য টাকা দিতে হচ্ছে, অথচ এত বড় বিল্ডিং হয়ে গেল সেখানে কেউ জানতে পারলো না। তাহলে স্বার্থটা কী আছে বুঝুন, প্রধানকে একটু জিজ্ঞাসা করুন আপনি যে স্বার্থটা কী আছে। সাধারণ মানুষের কাছ থেকে বাড়ি করবে 1200 টাকা করে নেওয়ার পর আবার ফেরত দিচ্ছে, ফেরত কেন দেবো? আবার তার আবার এ করে আনতে হবে, এক কামরা বাড়ি করবে সরকার থেকে দিয়েছে, তার প্ল্যান করে আনতে হবে। সেই প্ল্যান করবে প্রধানের ছেলে প্ল্যান করবে। কি চলছে এগুলো? সেখানে টাকা দিতে হবে, কিন্তু টাকাই চলছে খালি। আর সাধারণ মানুষের কি হচ্ছে? আমার নাম শেখ নঈমুদ্দিন। উঠছে যে এলাকায় উন্নয়নের যে কাজ হচ্ছে সেই কাজ বাইরের কন্ট্রাক্টর দিয়ে করানো হচ্ছে। হাইমাস্ট লাইট খারাপ হয়ে পড়ে রয়েছে 1 বছর ধরে, রাস্তা হচ্ছে না। কি বলবেন, এটা কি সমস্যাটা কি হচ্ছে? আজকে যে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হলো আপনার সঙ্গে, কি নিয়ে হলো এটা? দেখুন হাইমাস্টার কথা যদি বলেন 3 বছর আগে, 3-4 বছর 3 বছর 2023-এ কাজ হয়েছিল খুব সম্ভবত, আগের বোর্ডের লাস্টের দিকে, শেষের দিকে। তা যে কাজটা করেছিল সে স্বাভাবিক নিয়মে তার 6 মাস বা 1 বছরের যে ওয়ারেন্টি সেই পিরিয়ড পর্যন্ত দেখেছে, তারপরে সে আর কাজটা করেনি, রিপেয়ারে করেনি। এবার যেহেতু ওটা সোলার, আমরা সোলারের সেইভাবে পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে ওই কন্ট্রাক্টর যে কটা কাজ করেছিল, প্রায় 5টা-6টা কাজ করেছিল, সবকটাই খারাপ। তা আমরা একটা সিদ্ধান্তে আসছিলাম যে সোলার না করে যদি ওইগুলোকে ফের নতুন করে ইলেকট্রিকে কনভার্ট করা যায়। এটার জন্য আজকে আমি আমার এসএমকে, আমার এখানকার যে ইলেকট্রিক অফিসের এসএম, ওনাকে ডেকেও ছিলাম। তার কারণ আপনি জানেন হয়তো যে আমাদের ইলেকট্রিকের উপরে প্রচুর টাকা বকেয়া, মানে ওই হাইমাস্ট লাইটের, যেটা রাজ্য সরকারের ঘাড়ে চেপে আছে বা আমাদের পঞ্চায়েতের ঘাড়ে চেপে আছে। আমরা এর আগে একবার রাজ্য সরকারের অর্ডারে আমরা কিছু টাকা দিয়েছিলাম, কিন্তু যেহেতু স্ট্রিট লাইটের টাকা অনেকটা টাকা বা হাইমাস্টের টাকা অনেকটা টাকা দেওয়া সম্ভব হয়নি। তা এখন আবার এই নতুন করে যদি 5টা কানেকশান করি, সেটা একটু এসএম এর সাথে কথা না বলে তো কানেকশন করাটা ঠিক হবে না। সেই জন্য এসএম সাহেব এদের অভিযোগ হচ্ছে যে এলাকার আপনার পঞ্চায়েতে কোনো টেন্ডার হলে এলাকার মানুষ টেন্ডার পায় না, কলকাতার লোককে আপনি টেন্ডার দিয়ে দিচ্ছেন এবং এলাকার লোকের টেন্ডার আপনি সদস্যদের সঙ্গে বসে ক্যান্সেল করে দিচ্ছেন। এটা কেন হচ্ছে? না, ওই রকম বিষয় নয়। একটা ক্ষেত্র হয়েছে, লাইটের ক্ষেত্রে একটাই হয়েছে, একদম পরিষ্কার বলছি। তার কারণ হচ্ছে যে আমরা লাইট এই পরিষেবাগুলো পাচ্ছি না। মানে যারা লাইট লাগাচ্ছে বা কাজ করছে 6 মাস, তারা মুখে বলছে যে হ্যাঁ আমরা 2 বছর সার্ভিস দেবো, কিন্তু 6 মাস 1 বছর পরে তারা আর কেউ ফিরে আসছে না। এইটা একটা সমস্যার কারণে আমাদের যে কাজ করছে এই মুহূর্তে, যে লোকটা আমাদের কাজ করছে অনেক কম পয়সায় কাজ করছে এবং প্রত্যেক মেম্বারের সাথে সম্পর্ক রেখে বা পাবলিকের সাথে সম্পর্ক রেখে, যখন যেখানে খারাপ হয় তাকে আমরা বলে দিয়েছিলাম যে পাবলিক ফোন করলে, আমি ফোন করলে নয়, পাবলিক ফোন করলে বা মেম্বার ফোন করলে যেন সঙ্গে সঙ্গে তার লাইটটা রিপেয়ারটা হয়ে যায়। তাই এইরকমভাবে গত 1 বছর ধরে এই ভদ্রলোক সার্ভিস দিয়ে যাচ্ছে। তা সার্ভিস দিচ্ছে বলি সেই জন্য সমস্ত আমাদের মেম্বাররা ঠিক করেছিল যে ঠিক আছে তাহলে এই লোকটাই কাজ করছে, যেমন এই লোকটাকে দিয়ে কাজ করানো হোক, কারণ এর ব্যবহার বা এর সার্ভিস সমস্তটাই ভালো। এটা আমাদের জেনারেল মিটিংয়ে রেজুলেশন করা হয়েছিল।
আরো একটা অভিযোগ উঠছে যে সরকারি বাড়ি এলে নাকি আপনাকে 1200 টাকা করে দিতে হচ্ছে, এটা কি কতটা কি সত্যি? আমি কি না বলবো? না না না, এটা সম্পূর্ণ বাজে কথা। ওটা আমরা একবার বলেছিলাম যে পারমিশনের বিষয়টার জন্য বলেছিলাম সবাইকে। পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে পারমিশন করতে গেলে যে প্ল্যান বা তার জায়গার কাগজপত্র লাগবে সেগুলো না থাকার কারণে আমরা ওটাকে ক্যান্সেল করেছি। কেননা আমাদের এখানে পারমিশন ছাড়া সাধারণত কেউ ঘর করে না। এবার এই সমস্ত বাড়িগুলো যদি যেখানে যত্রতত্র হয়ে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে যাতে সমস্যা না হয় এইটার জন্যই আমরা একটা পারমিশনের চিন্তা করেছিলাম। কেননা অপরের জায়গায় ঘর করতে যাচ্ছে বা জায়গা না ছেড়ে ঘর করতে যাচ্ছে, এই যে সমস্যাগুলো বারবার হচ্ছে, এটার জন্য আমরা সকলকে বলেছিলাম যে একটা পারমিশন তোমরা করে নিও। এবং গ্রামবাসী আরো একটা অভিযোগ করছে যে পারমিশন করতে হলে বা ড্রয়িং করতে হলে বা প্ল্যান করতে হলে আপনার ছেলের কাছে যেতে হয়। না, ওটা কোনো কথা নয়। আমার ছেলে বহুদিন থেকে এখানে বাড়ির প্ল্যান করে, ও যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, এবং এছাড়াও আরও এখানে 2-3 জন আছে যে ভালো কাজ করে, তার কাছে সবাই যায়। ওইটা এই অভিযোগগুলো মানে সম্পূর্ণ। যেখানে আপনি বলছেন যে প্ল্যান ছাড়া আপনার এলাকায় কেউ বাড়ি করে না, সেখানে দেখা যাচ্ছে যে একটা টেন্ডার এখনো পর্যন্ত ওপেন হয়নি, একটি স্কুল হবে বলছেন, সেখানে কাজ শুরু হয়ে গেছে। আপনার মানে পঞ্চায়েতের সেক্রেটারি বলছেন এখনো টেন্ডার ওপেনই হয়নি, তাহলে কিভাবে কাজ শুরু হয়ে গেল এবং কন্ট্রাক্টটা পেলো কি করে? অ্যাকচুয়ালি এটার কোনো ফান্ড নেই। এই যে কাজটা হচ্ছে এটার কোনো ফান্ড নেই। আমরা ভেবেছিলাম যে আমাদের ফিফথ ফিনান্সের টাকা দিয়ে এটা করব, এই কাজটা করব। সেই হিসেবে ওখানে প্রথমে আমরা 13টা দোকান করেছিলাম নিচে ফিফথ ফিনান্সের ফান্ড থেকে। সেই 13টা দোকান এখনও সবগুলো রানিং হয়নি। তা ওই 13টা দোকানের উপরে এক ভদ্রলোক এসেছিলো, যে যোগাযোগ করেছিল যে যদি আমাদের এখানে যদি এখানে তো কোনো আমাদের আমনান পঞ্চায়েতে শিক্ষার হারটা কিছুটা হলেও কম, তা সেই তুলনায় ভাবা হয়েছিল যে যদি একটা ভালো স্কুল করা যায়, কারণ এখান থেকে অনেক দূরে দূরে স্কুলগুলো আছে, ভালো স্কুলগুলো আছে, সব পঞ্চায়েতের স্কুল আছে, কিন্তু আমাদের পঞ্চায়েতে কোনো ভালো স্কুল নেই, মানে প্রাইমারি স্কুল ছাড়া। মানে একটু যে বাংলা মিডিয়ামই হোক বা ইংলিশ মিডিয়ামই হোক, একটু ভালো করে পড়ানো, এইটা নেই। এইটার আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম। আর দোকানের উপরে দোকান ভাড়া হবে না ওই রকম জায়গায়, কেন ওই জায়গাটা খুব একটা মানে বিরাট তো আপনার পপুলার জায়গা নয়, খুব সাধারণ মানের জায়গা। জায়গাটাকে একটু ডেভেলপ করার উদ্দেশ্যেই আমরা চেয়েছিলাম যে কেউ যদি একটা স্কুল ফুল করে তাহলে হয়তো আমরা ওখানে একটা স্কুলকে দিলে সেখান থেকে মাসে মাসে আমরা যে ভাড়াটা পাবো সেটা আমাদের ওন ফান্ড বৃদ্ধি হবে। তো যাক, যেখান থেকে আপনারই মানে সেই বিল্ডিংটা তৈরি করতে টাকা তো আপনারাই দিচ্ছেন। না, টাকা আমরা এখনও দিইনি, 1 পয়সা দিইনি। তার কারণ যেহেতু আমাদের কাছে কোনো ফান্ড নেই, আগামী দিনে ফান্ড এলে তখন হয়তো আপনার ভাবনা চিন্তা করবো। এরকম এটা তো ভাবা হয়েছিল। যেহেতু টেন্ডার হয়নি, টেন্ডার ওপেন হয়নি, সেক্ষেত্রে তো ইনলিগাল কাজ হচ্ছে এটা। দেখুন, তখন স্কুলটার সিদ্ধান্ত তো সকলে নিয়েছিল, আমি একা সিদ্ধান্ত তো নিইনি। জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে হ্যাঁ স্কুলটা করা হোক, বা কত টাকা সে ভাড়া দেবে বা কত টাকা সে স্যালামি দেবে, এগুলো সব তখন জেনারেল মিটিংয়ে সব মেম্বাররা থেকে সিদ্ধান্ত নিয়েছিল। আমি এককভাবে এই সিদ্ধান্তটা তো আমার নয়। তবু একটা হিসাব মতো তো এটা ইনলিগাল, যেহেতু টেন্ডার এখনো ওপেন হয়নি, অনেকেই টেন্ডার দিয়েছে বলছে, হিসাব মতো ইনলিগাল। কলকাতার কোনো ব্যক্তি টেন্ডার পেয়েছে বা অন্য কোনো ব্যক্তি টেন্ডার পেয়েছে? না, কলকাতার কোনো ব্যক্তি টেন্ডার পায়নি, এখানকার লোকাল লোকই টেন্ডার কাজ করছে। তাকে বলাই হয়েছিল যে কাজকর্ম মিটে যাওয়ার পরে আমরা ভাবনা চিন্তা করে দেখবো যে কোথা থেকে কীভাবে আমরা টাকা পয়সা দেবো। কিন্তু এটা পঞ্চায়েতের কাজ টেন্ডার ছাড়া এইভাবে হতে পারে? যেখানে এখন অনলাইন টেন্ডার মুখ্যমন্ত্রী বলে দিয়েছে 98,000-এর উপরে হলেই অনলাইন টেন্ডার করতে হবে। টেন্ডার করা হয়েছিল, টেন্ডারটা প্রথমের দিকে ম্যাচিং হয়নি। টেন্ডারটা একটা টেন্ডার পড়েছিল প্রথমে, যে কারণে একটা টেন্ডার পড়ার জন্য একটা টেন্ডার অনলাইন টেন্ডার হতো, একটা টেন্ডার হলে সেটা গ্রাহ্য হবে না, সেটাকে ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল করে তারপরে আবার ফের টেন্ডারটা দেওয়া হয়েছে, সেকেন্ড টেন্ডারে রয়েছে। তো সেকেন্ড টেন্ডার তো এখনো টেন্ডারই খোলেনি, তাহলে কাজ হচ্ছে কি? টেন্ডার খোলেনি মানে ওরা হয়তো করে খোলেনি, টেন্ডারটা খুললেই খুলতে পারে, ডেট পেরিয়ে গেছে, টেন্ডারটা খোলেনি। তাহলে কাজটা কিভাবে করছে, মানে যে পেয়েছে কাজটা সে কিভাবে করছে? সে তো টেন্ডার ওপেনই হয়নি, সে মানে তাকে কিভাবে কাজটা দিলেন? কাজটা তো আগেই বললাম যে স্কুল করার স্বার্থে প্রথমেই সকলেই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যেহেতু স্কুলটা হবে একটু এভাবে ভাবনা চিন্তা করে সবাই মিলে একটা ভাবনা চিন্তা করে দেওয়া হোক। তো তখন অনেককে আমরা বলেছিলাম কাজটা করার জন্য যে যদি কেউ করে এইভাবে, কিন্তু যেহেতু টাকা পয়সা নেই কেউ আগিয়ে আসেনি, যে এতদিন এত টাকা পড়ে থাকবে, কেউ আগিয়ে আসেনি। অথচ আমাদের স্কুলটাও দরকার ছিল, এই চিন্তা করে তখন কাজটা দেওয়া হয়েছিল। আপনার নামটা? আমার নাম নির্মল ভরা। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ।
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.